কয় টাকা, ওই আমরা তো অন্য জায়গাতে করি, আমরা এই জায়গাতে করতেছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে যারা তোমরা লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো তোমরা জানো যে আমরা অর্গানিক কেমিস্ট্রি শুরু করছি, আজকে আমাদের লেকচার 3 সম্ভবত। তো আমাদের এই যে অর্গানিক কেমিস্ট্রি, আমরা গত ক্লাসে তোমরা জানো যে আমাদের যৌগ কাকে বলে এগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করছিলাম এবং জৈব যৌগের প্রাচুর্যের কারণ আমরা আলোচনা করছিলাম। তোমরা জানো যে কার্বন অধিক সংখ্যক যৌগ গঠন তথা প্রাচুর্যের কারণ, এটা হলো চারটা কারণ ছিল। একটা ছিল ক্যাটেনেশন ধর্ম, প্রথমটা ছিল কার্বনের ক্যাটেনেশন ধর্ম, 2 নম্বর কারণটা ছিল যে আমাদের সমানুতা ধর্ম, 3 নম্বর যে কারণটা ছিল সেটা হচ্ছে কার্বনের বিবিধ হাইব্রিডাইজেশন, যার জন্য একটা কার্বন আরেকটা কার্বনের সাথে কখনো বা একক বন্ধন, কখনো বা দ্বিবন্ধন, কখনো বা ট্রিপল বন্ডের মাধ্যমে যুক্ত হতে পারে, যা পৃথিবীর অন্য কোনো মৌল পারে না, যার জন্য পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা বেড়ে চলেছে। এবং 4 নম্বর যে কারণটা ছিল সেটা হলো পলিমারাইজেশন রিয়াকশন, অর্থাৎ তুমি জানো পলিমারকরণ বিক্রিয়া, অর্থাৎ কার্বন দ্বারা গঠিত জৈব যৌগসমূহ পলিমারকরণ বিক্রিয়া অংশগ্রহণ করে, যার জন্য পৃথিবীতে আমরা জানি যে জৈব যৌগের সংখ্যা বেড়ে চলেছে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের এই যে জৈব যৌগ আমরা আলোচনা করলাম, জৈব যৌগ সম্পর্কে আমরা জানছি। তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রায় দেখা যাচ্ছে বোর্ড পরীক্ষায় অথবা অ্যাডমিশন টেস্টে হোক, বিভিন্ন জায়গা হোক, প্রায় পরীক্ষায় আসে যে আমাদের জৈব যৌগ সম্পর্কে তথ্য বা অজৈব যৌগ সম্পর্কে তথ্য। এই জন্য আমাদের এখনকার টপিকটা হলো জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য। সুন্দর করে নোট করে নেবা, কারণ এই পার্থক্যগুলো তোমার একটু মনে রাখতে হবে। তাহলে হেডিং দাও, জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য। জৈব যৌগ এবং আমাদের অজৈব যৌগের মধ্যে পার্থক্য। সবাইকে লেখা আছে, একটু ফাস্ট লিখবা, দেখি কার মনে আছে। বলতো জৈব যৌগের মধ্যে কোন মৌলটা অবশ্যই থাকতে হবে? কার্বন মৌল, মনে থাকবে? লেখো, জৈব যৌগে অবশ্যই কার্বন থাকে। লেখো, জৈব যৌগে অবশ্যই কার্বন থাকে। এছাড়া কার্বনের সাথে, লেখো, এছাড়া কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন থাকতে পারে। তাহলে বলো, জৈব যৌগে অবশ্যই কার্বন থাকবে, এই কার্বন মৌলটা থাকবে। এছাড়া কার্বন মৌলের সাথে হাইড্রোজেন থাকতে পারে। প্রথমে দেখছো সিকোয়েন্স অনুসারে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন থাকতে পারে। যেমন লক্ষ্য করো যে আমাদের CH4, দেখো আমাদের কার্বন, তার সাথে হাইড্রোজেন আছে। অথবা লক্ষ্য করো C6H12O6, বুঝছো, প্রথমে কার্বন, তারপর হাইড্রোজেন, তারপর অক্সিজেন, এগুলো জৈব যৌগ। তোমরা বলো কোন নির্দিষ্ট মৌল থাকতেই হবে এমন কি কোনো কথা আছে ইনঅর্গানিক কম্পাউন্ডস এর ক্ষেত্রে? না, যে কোনো মৌল। তাহলে এবার লেখো, যে কোনো মৌল, লেখো,
যে কোনো দুই বা ততোধিক মৌল যুক্ত হয়ে অজৈব যৌগ তৈরি হয়। যে কোনো দুই বা ততোধিক মৌল যুক্ত হয়ে অজৈব যৌগ তৈরি হয়। যেমন লক্ষ্য করো NH3, দেখো এখানে নির্দিষ্ট কোনো মৌল নাই, অথবা NaCl নির্দিষ্ট কোনো মৌল নাই, যেটা মৌল থাকতেই হবে, নাইট্রোজেন কার্বন থাকতেই হবে এমন কোনো কথা নাই, যে কোনো মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে অজৈব যৌগ তৈরি হতে পারে। 2 নম্বর লেখো জৈব যৌগ, এই যে যেটা লিখলাম, এই জৈব যৌগগুলো প্রধানত সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়। দেখো জৈব যৌগ সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়, সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়। দেখো মিথেনের স্ট্রাকচার তোমরা জানো, এই বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন। জৈব যৌগ সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়। আচ্ছা, অজৈব যৌগ দেখো প্রধানত আয়নিক বন্ধন, এছাড়া সমযোজী বন্ধন হতে পারে। দেখো প্রধানত আয়নিক বন্ধন, এই যে দেখো আয়নিক বন্ধন, এছাড়া আমাদের সমযোজী বন্ধন থাকতে পারে। এই দেখো সমযোজী বন্ধন, তাহলে প্রধানত হচ্ছে আমরা আয়নিক বন্ধন, এছাড়া সমযোজী বন্ধন হতে পারে। 3 নাম্বার হচ্ছে দেখা প্রধানত আয়নিক বন্ধন, এছাড়া সমযোজী বন্ধন হতে পারে। 3 নাম্বার তোমরা বলো সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত, তাহলে এরা আরেকটা অণুর সাথে দুর্বল ভ্যান ডের ওয়ালস বলের মাধ্যমে যুক্ত, তাহলে তাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট কম হবে। তাহলে দেখো নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, দেখো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন হয় সাধারণত লেস দেন 350 ডিগ্রি সেন্টিগ্রেড, মনে থাকবে, লেস দেন 350 ডিগ্রি সেন্টিগ্রেড। কম বেশি হতে পারে, তবে অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় 350 নিচে থাকে মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট। তাহলে যেহেতু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত, একটা অণু আরেকটা অণুর সাথে সমযোজী অণুগুলো তোমরা জানো ভ্যান ডের ওয়ালস ইন্টারঅ্যাকশনের মাধ্যমে যুক্ত থাকে, তো এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম হবে এবং সেটা 350 নিচে থাকে। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাই। মনে করো C6, দেখো C6H5COOH, তুমি জানো এটা হলো আমাদের বেনজোইক অ্যাসিড। এই যে বেনজোইক অ্যাসিড লেখছি, এটা একটা সলিড পদার্থ রুম টেম্পারেচারে, বিকজ এর মেল্টিং পয়েন্ট হলো 121 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখছো 350 নিচে। আবার দেখো CH3OH মিথানল, এটা লিকুইড সাবস্টেন্স রুম টেম্পারেচারে, এটার বয়লিং পয়েন্ট হলো 65 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখছো। তাহলে সমযোজী যৌগ তথা জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সাধারণত কম থাকে, 350 নিচে থাকে অধিকাংশ ক্ষেত্রে। দেখো এখানে অজৈব যৌগ, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়। দেখো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়, দেখো গ্রেটার দেন 700 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝা গেছে? মানে অধিকাংশ যেহেতু আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সাধারণত 700 এর উপরে হয়। এটা কম বেশি হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে সাধারণত বেশি হবে, উচ্চ হবে, মনে থাকবে। তাহলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়। যেমন তোমাদের মনে আছে সোডিয়াম ক্লোরাইড, এটা মেল্টিং পয়েন্ট হচ্ছে 801 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সোডিয়াম ক্লোরাইডের বয়লিং পয়েন্ট হলো 1465 ডিগ্রি সেন্টিগ্রেড, 1465 ডিগ্রি সেন্টিগ্রেড। সুন্দর করে নোট করবা। 4 নাম্বার লেখো, বলতো জৈব যৌগগুলো যেহেতু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত, অধিকাংশ ক্ষেত্রে নন পোলার হওয়ার সম্ভাবনা বেশি, যার জন্য এরা পোলার দ্রাবক পানিতে দ্রবণীয় না। এরা অধিকাংশই পোলার দ্রাবক পানিতে দ্রবণীয় নয়। দুই একটার মধ্যে, যাদের মধ্যে পোলার মেরু থাকে, তারাই সাধারণত দ্রবণীয় হয়, মনে থাকবে। দেখো এরা অধিকাংশই পোলার দ্রাবক পানিতে দ্রবণীয় নয়। দেখো অজৈব যৌগ, এরা পোলার দ্রাবক পানিতে দ্রবণীয়, এরা পোলার দ্রাবক পানিতে দ্রবণীয়, পোলার দ্রাবক পানিতে দ্রবণীয়। 5 নাম্বার দেখছো, পোলার দ্রাবক পানিতে দ্রবণীয়। 5 নাম্বার লেখো, বলতো জৈব যৌগ সমূহ সমানুতা প্রদর্শন করে। দেখো সমানুতা প্রদর্শন করে, এখানে দেখো সমানুতা প্রদর্শন করে না। বলতো কি প্রদর্শন করে, দেখি কে বলতে পারবা? মনে রাখবা, অজৈব যৌগের ক্ষেত্রে কিছু কিছু অজৈব যৌগ আছে যারা কিনা সমরূপতা প্রদর্শন করে, মনে আছে? যাদের ইলেকট্রনিক্স কাঠামো একই রকম হয়। এটা আমরা সম্ভবত আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্টের আমাদের পর্যায়বৃত্ত ধর্ম এবং কেমিক্যাল বন্ডিং এর মধ্যে যখন আয়নিক বন্ধনের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করতেছিলাম, তখন আমরা আয়নিক যৌগের বৈশিষ্ট্যের মধ্যে বলছিলাম সমরূপতা, মনে আছে?
একই ইলেকট্রনিক্স কাঠামো যারা, তাদের কঠিন অবস্থায় ক্লাসের স্ট্রাকচার কিন্তু একই রকম হয়, একই রকম ক্লাস গঠন করার এই যে ধর্ম, এই ধর্মটাকে বলা হচ্ছে আমাদের সমরূপতা, এবং ক্লাসগুলোকে সমরূপী ক্লাস বলা হয়। তোমাদের মনে আছে আমরা পড়িয়েছিলাম, যেমন তোমাদের মনে আছে কিনা যে সবুজ ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল, মনে আছে? আমরা এগুলো পড়িয়েছিলাম, এরা পরস্পর সমরূপী ক্লাস। তো যাই হোক, আমরা এখানে বললাম যে জৈব যৌগগুলো এরা তোমরা জানো সমানুতা ধর্ম প্রদর্শন করে, কিন্তু অজৈব যৌগ সমানুতা ধর্ম প্রদর্শন করে না, ব্র্যাকেটে একটু লেখা রাখো, সমরূপতা প্রদর্শন করে। এটা খুব কম সংখ্যকের ক্ষেত্রে। 6 নাম্বার দেখো, জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী বিদ্যমান। লেখা যায় সমগোত্রীয় শ্রেণী বিদ্যমান, সমগোত্রীয় শ্রেণী বিদ্যমান। দেখো এরূপ কোন শ্রেণী নাই, দেখো সমগোত্রীয় শ্রেণী নাই। 7 নাম্বার দেখো, জৈব রাসায়নিক বিক্রিয়া অত্যন্ত জটিল এবং ধীর গতি সম্পন্ন। জৈব রাসায়নিক বিক্রিয়া অত্যন্ত জটিল এবং ধীর গতি সম্পন্ন। আর দেখো অজৈব রাসায়নিক বিক্রিয়া, আয়নিক প্রকৃতির এবং দ্রুত গতি সম্পন্ন। অজৈব রাসায়নিক বিক্রিয়া আয়নিক প্রকৃতির এবং দ্রুত গতি সম্পন্ন। সবকে লেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মোটামুটি আমাদের অর্গানিক কম্পাউন্ডস অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে পার্থক্য। আশা করি তোমাদের যদি অবজেক্টিভ বহুপদী সমাপ্তি সূচক অবজেক্টিভ আসে, তাহলে অবশ্যই তোমরা পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে এই যে লার্জ অ্যামাউন্ট অফ অর্গানিক কম্পাউন্ডস, এগুলোর আমরা এবার শ্রেণীবিভাগ করতে চাই। তো খুব কঠিন ব্যাপার। তুমি জানো যে 90 লক্ষের উপরে বা 1 কোটির কাছাকাছি জৈব যৌগ আবিষ্কার হয়েছে। এত অধিক সংখ্যক জৈব যৌগের এদেরকে ক্লাসিফাই করা অত্যন্ত টাফ ব্যাপার। বিজ্ঞানীরা বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করার চেষ্টা করছে, তবে বিজ্ঞানীরা কার্বন চেনের উপর ডিপেন্ড করে শ্রেণীবিভাগ করার চেষ্টা করছে। তাহলে প্রথম হেডিং দাও, লেখো জৈব যৌগের শ্রেণীবিভাগ। জৈব যৌগের শ্রেণীবিভাগ লেখা আছে। তোমরা এই শ্রেণীবিভাগটা একটু খাতায় এইভাবে লিখবা, খেয়াল করে একটু খাতায়, এই যে এরকম ভাবে আমাদের খাতায় হরিজন্টালি অর্থাৎ এরকম ভাবে অনুভূমিকভাবে এরকম ভাবে লিখবা। ঠিক খাতাটা এরকম ভাবে ধরে এই পাশে লিখবা, ঠিক আছে? এরকম ভাবে লিখলে কিন্তু ধরবে না। লেখছো জৈব যৌগের শ্রেণীবিভাগ হয়েছে লেখা সবার? নিচে লেখো, কার্বন শিকলের উপর নির্ভর করে জৈব যৌগের শ্রেণীবিভাগ। কার্বন শিকলের উপর নির্ভর করে জৈব যৌগের শ্রেণীবিভাগ। দেখো জৈব যৌগ খুব ভালো করে খেয়াল করো, আগে লেখো, তারপর আমরা একই সঙ্গে ব্যাখ্যা দিচ্ছি। যেগুলো ইম্পর্টেন্ট জায়গা আমরা সেগুলো তোমাদেরকে বলবো, সেখানে লিখবা। দেখো বিজ্ঞানীরা কার্বন চেনের উপর ডিপেন্ড করে প্রধানত দুইটা শ্রেণীতে ভাগ করছে। কার্বন চেনের উপর ডিপেন্ড করে বিজ্ঞানীরা জৈব যৌগকে প্রধানত দুটো শ্রেণীতে ভাগ করছে। একটাকে বলা হচ্ছে ওপেন চেন, ওপেন চেন। একটার নাম রাখা হয়েছে ওপেন চেন বা মুক্ত শিকল যৌগ। খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়ছি কিন্তু আমরা। বিজ্ঞানীরা জৈব যৌগগুলোকে কার্বন চেনের উপর ডিপেন্ড করে দুইটা শ্রেণীতে ভাগ করছে। একটার নাম রাখা হয়েছে ওপেন চেন বা মুক্ত শিকল যৌগ। মুক্ত শিকল থাকবে। এর অপর নাম হচ্ছে অ্যালিফেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগ। আর এটার নাম রাখা হচ্ছে ক্লোজ চেন থাকবে, বা যুক্ত শিকল বা বদ্ধ শিকল বা চক্রীয় যৌগ।
তো যাই হোক আমরা অনেকগুলো নাম জানলাম। বিজ্ঞানীরা কার্বন চেনের উপর ডিপেন্ড করে আমাদের প্রথমে জৈব যৌগকে দুটো শ্রেণীতে ভাগ করছেন। একটার নাম রাখা হচ্ছে ওপেন চেন, একটা হচ্ছে ক্লোজ চেন। তো প্রথমে আসো ওপেন চেন কাকে বলবো, আমরা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি। 4 কার্বন বিশিষ্ট একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে এবং কার্বনের বাকি ভ্যালেন্সি গুলো তুমি জানো হাইড্রোজেন দিয়ে পূর্ণ আছে, বিকজ কার্বনের সমযোজ্যতা সাধারণত 4 তোমরা জানো। তো বলো এই যে যৌগটা লিখছি, এখানে যদি আমি চেন কল্পনাকে করি তাহলে এটা 1 নাম্বার যদি কার্বন হয়, অর্থাৎ চেনের প্রথম কার্বন হয়, তাহলে চেনের শেষ কার্বন 4 নাম্বার কার্বন হচ্ছে এটা। অথবা এই দিক থেকে যদি নাম্বারিং করো তাহলে এটা 1 নাম্বার কার্বন হলে এটা কিন্তু 4 নাম্বার কার্বন। তোমরাই বলো এই যে কার্বন চেনটা লিখছি বা আমাদের যৌগটা লিখছি, এখানে 1 নাম্বার কার্বনের সাথে কিন্তু সরাসরি 4 নাম্বার কার্বনটা যুক্ত নাই। 1 নাম্বারের সাথে যুক্ত আছে 2 নাম্বার কার্বন, আর 4 নাম্বার কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে 3 নাম্বার কার্বন। বাট প্রান্তীয় যে কার্বন আছে, অর্থাৎ এই চেনের প্রান্তিক যে কার্বন আছে, অর্থাৎ প্রান্তে যে দুটো কার্বন আছে, অর্থাৎ 1 নাম্বার এবং 4 নাম্বার, তারা কিন্তু সরাসরি পরস্পরের সাথে যুক্ত নাই, ওপেন অবস্থায় আছে। তাহলে আমি কি বলতে পারবো, যে সমস্ত জৈব যৌগে প্রান্তিক কার্বন অর্থাৎ প্রান্তীয় কার্বন যদি সরাসরি যুক্ত না থেকে মুক্ত অবস্থায় থাকে, তখন তার নাম ওপেন চেন বা মুক্ত শিকল যৌগ। তাহলে আমরা এখানে যে যৌগটা লিখছি, এখানে প্রান্তীয় কার্বন হচ্ছে 1 নাম্বার এবং 4 নাম্বার। 1 নাম্বারের সাথে 2 নাম্বার যুক্ত, 4 নাম্বারের সাথে সরাসরি 3 নাম্বার যুক্ত, বাট 1 নাম্বারের সাথে সরাসরি 4 নাম্বার যুক্ত নাই। অর্থাৎ প্রান্তীয় 1 নাম্বার এবং 4 নাম্বার কার্বন যেহেতু সরাসরি যুক্ত নাই, ওপেন অবস্থায় আছে, এই জন্য যৌগটার নাম রাখা হয়েছে ওপেন চেন বা মুক্ত শিকল যৌগ। এই যৌগগুলো সর্বপ্রথম তৈল বা চর্বি থেকে আমাদের নিষ্কাশন করে হয়েছিল, এই জন্য গ্রিক ভাষায় এটাকে অ্যালিফার বলা হয়। তার থেকে নামকরণ করা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ। একটু লিখে রাখো, এই অ্যালিফ্যাটিক কথাটা আসছে গ্রিক অ্যালিফার থেকে। একটু লিখে রাখো পাশে, এক পাশে একটু লিখে রাখো। অ্যালিফ্যাটিক কথাটা আসছে গ্রিক অ্যালিফার থেকে। অ্যালিফার মানে হচ্ছে তৈল বা চর্বিজাত। লিখে রাখছো পাশে, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, মনে রাখতে হবে কিন্তু। অ্যালিফ্যাটিক কথাটা আসছে গ্রিক অ্যালিফার থেকে। এই অ্যালিফার মানে হচ্ছে তৈল বা চর্বিজাত। অর্থাৎ প্রাথমিক অবস্থায় এদের উচ্চতর সদস্যগুলো চর্বি থেকে নিষ্কাশন করা হয়, এই কারণে এরূপ নামকরণ করা হয়। প্রাথমিক অবস্থায় লেখা, প্রাথমিক অবস্থায় লেখা হচ্ছে এদের উচ্চতর সদস্যগুলো তৈল বা চর্বি থেকে নিষ্কাশন করা হয়, ফলে এরূপ নামকরণ করা হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যালিফ্যাটিক তথা মুক্ত শিকল তথা ওপেন চেন কি এটা বোঝা গেছে। তো যাক আমরা এই পর্যন্ত রাখি, আমরা এবার একটু ডান পাশের দিকে চলে আসি। দেখা এখানে বলা আছে ক্লোজ চেন বা যুক্ত শিকল বা বদ্ধ শিকল যৌগ কাকে বলবো। একই রকম ডেফিনেশন, যে সমস্ত জৈব যৌগে প্রান্তীয় কার্বন, এই যে দেখো প্রান্তীয় কার্বন 1 নাম্বার এবং 4 নাম্বার, প্রান্তীয় কার্বন সরাসরি অথবা ভিন্ন একটা পরমাণুর মাধ্যমে যুক্ত হয়ে যদি চক্র বা রিং তৈরি করে, তখন তাদেরকে বলা হবে ক্লোজ চেন বা বদ্ধ শিকল বা সাইক্লিক কম্পাউন্ডস। যেমন লক্ষ্য করো এখানে 1 নাম্বারের সাথে 4 নাম্বার কিন্তু যুক্ত নাই, আমরা এবার যুক্ত করব। তাহলে প্রথমে 2 নাম্বার আর 3 নাম্বার কার্বন লিখলাম। দেখো এই যে দেখো CH2 and CH2, দেখছো 2 নাম্বার এবং 3 নাম্বার। এরপর এটা হলো আমাদের 1 নাম্বার কার্বন CH3, এটা হলো আমাদের 4 নাম্বার কার্বন CH3। এবার দেখো এই 1 নাম্বার সাথে 4 নাম্বার যুক্ত করব, যুক্ত যখন করব তখন এই কার্বনের ভ্যালেন্সি কিন্তু পাস হয়ে গেল। কিন্তু তুমি জানো কার্বনের সমযোজ্যতা বা ভ্যালেন্সি হচ্ছে জৈব যৌগের মধ্যে 4, এই জন্য এটা বন্ধন তৈরি করার সময় এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, থাকবে CH2 and CH2। তাহলে তোমরাই বলো এটা কিন্তু আমাদের 2 নাম্বার কার্বন ছিল, এটা 3 নাম্বার কার্বন ছিল,
এটা ছিল 1 নাম্বার কার্বন, এটা ছিল সেই প্রান্তীয় 4 নাম্বার কার্বন। এবার তোমরাই বলো প্রান্তীয় কার্বন কি ওপেন অবস্থায় আছে নাকি পরস্পরের সাথে যুক্ত আছে? যুক্ত আছে, এই জন্য নাম রাখা হয়েছে আমাদের বদ্ধ শিকল যৌগ বা সাইক্লিক কম্পাউন্ডস। তো এটার নাম যদি বিউটেন হয় তাহলে এটা হবে সাইক্লোবিউটেন, যেহেতু এটা চক্রীয় এই জন্য নাম রাখা হয়েছে সাইক্লোবিউটেন। অথবা আমরা এটাও লিখতে পারি, দেখো CH2 and CH2 and CH2, দেখছো এখানে দেখো কার্বন কার্বন মিলে একটা সাইক্লিক কম্পাউন্ডস তৈরি হয়েছে। সুতরাং এদেরকে অবশ্যই ওপেন চেন বলা যাবে না, ক্লোজ চেন বা সাইক্লিক কম্পাউন্ডস। যেহেতু 3টা কার্বন যুক্ত এবং চক্রীয় এই জন্য নাম রাখা হয়েছে চক্রীয়, এই জন্য নাম রাখা হয়েছে সাইক্লো। আর 3টা কার্বন এই জন্য প্রোপেন, যেটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। আচ্ছা, ভিন্ন পরমাণুর মাধ্যমে চক্র তৈরি হতে পারে, খেয়াল করে একটু, CH2 and CH2 and O। দেখছো এখানে যে চক্রটা তৈরি হয়েছে এটাও বদ্ধ শিকল যৌগ। তবে এই বদ্ধ শিকল যৌগটা শুধু কিন্তু কার্বনের মাধ্যমে তৈরি হয়নি, ভিন্ন একটা অ্যাটম অর্থাৎ ভিন্ন একটা পরমাণু অক্সিজেনের মাধ্যমে যুক্ত হয়ে চক্র তৈরি করছে। এই জন্য এটাও কিন্তু আমরা আমাদের সেই বদ্ধ শিকল যৌগ বা ক্লোজ চেন বা সাইক্লিক কম্পাউন্ডস। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ কোনগুলো ওপেন চেন আর কোনগুলো আমাদের ক্লোজ চেন খুব সহজে তোমরা বুঝতে পারছো। তো এই অংশের শ্রেণীভাগ আমরা একটু পরে আলোচনা করতেছি, আমরা এই অংশের দিকে চলে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞানীরা এই যে অ্যালিফেটিক বা মুক্ত শিকল যৌগ, এই সমস্ত অ্যালিফেটিক বা মুক্ত শিকল যৌগে কার্বনের বন্ধন প্রকৃতির উপর ডিপেন্ড করে, অর্থাৎ কার্বন কয় বন্ধনে যুক্ত তার উপর ডিপেন্ড করে এই ওপেন চেন বা মুক্ত শিকল যৌগগুলোকে আবার 2টা শ্রেণীতে ভাগ করছে। একটার নাম রাখছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত, আর একটা হলো আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত যৌগ। তাহলে এদেরকে আবার 2টা শ্রেণীতে ভাগ করা যায়, 2টা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো সম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত যৌগ, আর একটা হলো আমাদের অসম্পৃক্ত যৌগ, আনস্যাচুরেটেড, অসম্পৃক্ত যৌগ। তো আমরা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ হবে। দেখো CH3 CH2 and CH3 সম্পৃক্ত, আর অসম্পৃক্ত যৌগ লক্ষ্য করো CH3 CH ডবল বন্ড CH2 অথবা CH3 C ট্রিপল বন্ড CH। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সমস্ত মুক্ত শিকল জৈব যৌগ তথা অ্যালিফেটিক যৌগে কার্বন কার্বন আমাদের সিগমা বন্ধন থাকবে, অর্থাৎ কোনো রকম পাই বন্ধন থাকবে না, সেই সমস্ত অ্যালিফেটিক বা মুক্ত শিকল জৈব যৌগগুলোকে বলা হবে সম্পৃক্ত যৌগ, এদেরকে অ্যালকেন বলা হয়। এর অপর নাম হচ্ছে অ্যালকেন। অপরদিকে যে সমস্ত ওপেন চেন বা মুক্ত শিকল জৈব যৌগ তথা অ্যালিফেটিক যৌগের কার্বন শিকলের মধ্যে কমপক্ষে একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে, একাধিক থাকতে পারে, তবে কমপক্ষে একটা দ্বিবন্ধন অথবা ওই শিকলের মধ্যে কমপক্ষে একটা ট্রিপল বন্ড অথবা ওই শিকলের মধ্যে একই সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে, তখন সেই সমস্ত অ্যালিফেটিক যৌগগুলোকে বলা হবে আনস্যাচুরেটেড যৌগ তথা আনস্যাচুরেটেড আমাদের হাইড্রোকার্বন। তো এরকম অসম্পৃক্ত যৌগ, দেখো এই যৌগটার মধ্যে পাই বন্ধন আছে, দেখছো সিগমা বন্ধনের পাশাপাশি পাই বন্ধন আছে। যদি শুধু সিগমা বন্ধন থাকে তখন তার হচ্ছে সম্পৃক্ত যৌগ, এর অপর নাম হচ্ছে অ্যালকেন। আর সিগমা বন্ধনের সাথে যদি পাই বন্ধনও থাকে তখন তার নাম হচ্ছে অসম্পৃক্ত যৌগ, সেটা দ্বিবন্ধন থাকতে পারে, ত্রিবন্ধন থাকতে পারে। এই দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন তার উপর ডিপেন্ড করে বিজ্ঞানীরা এই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনগুলোকে আবার 2টো শ্রেণীতে ভাগ করছে। এর একটার নামকরণ করছে অ্যালকিন আর একটার নামকরণ করছে অ্যালকাইন। তাহলে অসম্পৃক্ত যৌগ আবার 2 প্রকার, অসম্পৃক্ত যৌগ আবার 2 প্রকার, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে আমাদের অ্যালকাইন। অ্যালকাইন অ্যালকিন কাকে বলবো? যে সমস্ত অসম্পৃক্ত জৈব যৌগের মধ্যে কার্বন শিকলের মধ্যে আমাদের দ্বিবন্ধন থাকবে তথা পাই বন্ধন থাকবে, তখন সেই অসম্পৃক্ত যৌগগুলোকে অ্যালকিন বলা হবে। যেমন দেখো CH2 ডবল বন্ড CH2 অ্যালকিন সমগোত্র শ্রেণীর সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য, নাম হচ্ছে ইথিন, তোমরা মাধ্যমিক লেভেলে পড়ে আসছো। অপরদিকে যে সমস্ত অসম্পৃক্ত জৈব যৌগের কার্বন শিকলের মধ্যে ট্রিপল বন্ড থাকবে তাদেরকে অ্যালকাইন বলা হবে। যেমন CH ট্রিপল বন্ড CH, দেখছো এটা হলো আমাদের ইথাইন, এটা হলো প্রোপাইন, এটা হলো প্রোপিন। তো আশা করি আমরা এই অংশের বর্ণনা মোটামুটি বুঝতে পারলাম।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডেফিনেশনে গেলাম না, বিকজ তুমি জানো এগুলো তোমরা মাধ্যমিক লেভেলে পড়ে আসছো, কিন্তু এগুলো জানতে হবে, এগুলো সিলেবাসের টপিক, এই জন্য আমরা সুন্দর করে নোট করতেছি এবং তোমাকে আমাদের ওই খাতা যেহেতু তোমাকে লাগবে এই জন্য এরকম ভাবে নোট করে দিলাম যেন তুমি দ্রুত দেখে বলতে পারো কোনটা কি। এরকম একটা করে উদাহরণ লেখা আছে যেন উদাহরণ দেখে তুমি ডেফিনেশনে চলে যেতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এবার আমাদের সেই বদ্ধ শিকল যোগের শ্রেণীবিভাগটা পড়ব। বদ্ধ শিকল যোগের শ্রেণীবিভাগে যাব আমরা। তো দেখো একটু আগে বলছিলাম যে সমস্ত জৈব যৌগের প্রান্তীয় কার্বন সরাসরি অথবা ভিন্ন একটা পরমাণুর মাধ্যমে যুক্ত হয়ে যদি চক্র বা রিং তৈরি করে তাদেরকে আমরা বলবো আমাদের সেই বদ্ধ শিকল যৌগ বা ক্লোজ চেইন। যেমন একটা উদাহরণ তোমাদের দিয়েছিলাম CH2 and CH2, দেখো এটা হলো সাইক্লোপ্রোপেন, দেখছো এটা ওপেন চেইন না, এটা বদ্ধ শিকল যৌগ। আবার দেখো উদাহরণ দিয়েছিলাম CH2NO, দেখো এখানেও রিং তৈরি হয়েছে, এখানেও রিং তৈরি হয়েছে, তবে এখানে যে চক্রটা তৈরি হয়েছে সেটা কিন্তু একটা ভিন্ন পরমাণুর মাধ্যমে, দেখছো অক্সিজেনের মাধ্যমে, এটাও বদ্ধ শিকল যৌগ। তাহলে আমি কি বলতে পারি এই বদ্ধ শিকল যৌগগুলোকে আমরা আবার দুটো শ্রেণীতে ভাগ করতে পারি, দেখছো বদ্ধ শিকল যৌগগুলোকে আবার দুটো শ্রেণীতে ভাগ করা যাবে, দুটো শ্রেণীতে ভাগ করতে পারবো। এর একটার নাম দেব আমরা কার্বোসাইক্লিক যৌগ, কার্বোসাইক্লিক, দেখছো কার্বোসাইক্লিক যৌগ, দেখছো। আরেকটার নাম দেব আমরা, দেখো আরেকটার নাম দেব হেটারোসাইক্লিক, দেখছো। তাহলে আমরা আমাদের সেই সাইক্লিক কম্পাউন্ডস গুলোকে দুইটা শ্রেণীতে বিভক্ত করছি, একটা নাম দিচ্ছি কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। লক্ষ্য করো আমরা এই নাম থেকে ডেফিনিশন দিতে পারবো, এই কার্বো মানে হচ্ছে কার্বন আর সাইক্লিক মানে হচ্ছে চক্র। তাহলে বলো তো কি দাঁড়ালো, কার্বন চক্র। তাহলে আমি কি বলতে পারি যে কার্বনের মাধ্যমে যদি চক্র তৈরি হয়, অর্থাৎ যে সমস্ত বদ্ধ শিকল যৌগ শুধুমাত্র কার্বনের মাধ্যমে চক্র তৈরি করবে তাদেরকে আমরা বলবো কার্বোসাইক্লিক কম্পাউন্ডস। মনে থাকবে যেহেতু কার্বনের মাধ্যমে একই কার্বন বারবার এই চক্র তৈরি করছে, একই কার্বনের মাধ্যমে আমাদের চক্র তৈরি হয়েছে, এই জন্য এটাকে হোমোসাইক্লিক কম্পাউন্ডসও বলা হয়। তাহলে কার্বোসাইক্লিক যৌগের অপর নাম হচ্ছে হোমোসাইক্লিক, মনে থাকবে। কার্বো মানে কার্বন, সাইক্লিক মানে চক্র, কার্বনের মাধ্যমে চক্র। তাহলে বলতো এই দুইটার মধ্যে কোনটা আমাদের কার্বোসাইক্লিক কম্পাউন্ডস? এটা হলো কার্বোসাইক্লিক কম্পাউন্ডস, বিকজ এই চক্রটা শুধু কার্বনের মাধ্যমে তৈরি হয়েছে, আর একই কার্বনের মাধ্যমে যেহেতু রিং তৈরি হয়েছে এই জন্য নাম রাখা হয়েছে হোমোসাইক্লিক কম্পাউন্ডস। তো দেখো আমরা এখানে তাহলে একটা উদাহরণ দিলাম CH2 and CH2, দেখছো এটা হলো আমাদের সেই কার্বোসাইক্লিক কম্পাউন্ডস। এছাড়াও তুমি জানো, লক্ষ্য করো আরেকটা উদাহরণ দিই, CH and CH, তোমাদের সবার কিন্তু পরিচিত যৌগ এটা। এটা দেখো বেনজিন স্ট্রাকচার, দেখছো বেনজিন C6H6 বেনজিন, এখানেও কিন্তু আমাদের কার্বনের মাধ্যমে রিং তৈরি হয়েছে। তাহলে কার্বোসাইক্লিক যৌগ কিন্তু এটা এবং এটা দুটোই কিন্তু কার্বোসাইক্লিক কম্পাউন্ডস। তাহলে বলতো এটার ধর্ম একরকম, এটার ধর্ম একরকম। তুমি জানো এটা পড়ে আসছো অ্যারোমা মানে মিষ্টি ঘ্রাণ, এটা কিন্তু মিষ্টি ঘ্রাণ নাই। তাহলে এটাকেও আমরা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি, অর্থাৎ আমাদের কার্বোসাইক্লিক কম্পাউন্ডস গুলোকে দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। এই অংশটা পরে ব্যাখ্যা করতেছি। তাহলে দেখো কার্বোসাইক্লিক কম্পাউন্ডস আবার দুই প্রকার, দেখছো এটা আবার দুই প্রকার। তো যেহেতু জায়গা নাই এই জন্য আমরা এখানে সংক্ষেপে বলতেছি, একটু খেয়াল করো। তাহলে কার্বোসাইক্লিক যৌগ আবার দুই প্রকার, লক্ষ্য করো একটু। আমরা এখানে লিখলাম, ছোট করে লিখলাম, কার্বোসাইক্লিক যৌগ দুই প্রকার। একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, আর একটা হলো অ্যারোমেটিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমাদের অর্গানিক কেমিস্ট্রির মূল বিষয় কিন্তু এই শ্রেণীবিভাগটা। টোটাল অর্গানিক কেমিস্ট্রি কি কি পড়তে হবে, কি কি টপিক আছে, এটা তুমি যদি না জেনে শুধু পড়া শুরু করো একদিক থেকে কিন্তু কাজ হবে না, ঝামেলা পড়ে যাবা। এই জন্য টোটাল আমাদের জৈব যৌগ কি কি পড়তে হবে, টোটাল বিষয়ের শ্রেণীবিভাগটা মাথার মধ্যে চলে আসলো, এবার আমাদের পড়তে সহজ হবে। এই জন্য আমরা ডিটেলস লিখে দিচ্ছি এবং উদাহরণ সহকারে লিখে দিচ্ছি। এই জায়গাটা দেখা যাচ্ছে, দেখো টপিকটা হচ্ছে এই কার্বোসাইক্লিক যৌগ যা কিনা কার্বনের মাধ্যমে চক্র তৈরি করছে এমন যৌগগুলোকে বিজ্ঞানীরা দুইটা শ্রেণীতে ভাগ করছে। একটার নাম রাখছে অ্যালিসাইক্লিক, একটার নাম রাখছে অ্যারোমেটিক। লক্ষ্য করো অ্যালিসাইক্লিক, এই অ্যালি কথাটা আসছে অ্যালিফেটিক থেকে, আর সাইক্লিক কথাটা আসছে চক্র থেকে। দেখছো অ্যালি কথাটা আসছে অ্যালিফেটিক থেকে, সাইক্লিক কথাটা আসছে চক্র থেকে। তাহলে আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সহজ হবে।
দেখো অ্যালিসাইক্লিক যৌগের উদাহরণ, এখানে জায়গা নাই এই জন্য আমি এখানে লিখলাম, দেখো এখানে CH2 CH2, দেখো CH2 and CH2, দেখো এটা হলো অ্যালিসাইক্লিক যৌগ। তাহলে অ্যালিসাইক্লিক যৌগ কাকে বলবো? যে সমস্ত জৈব যৌগ, একটু খেয়াল করো, অ্যালি আবার বলি, অ্যালি কথাটা আসছে অ্যালিফেটিক থেকে, সাইক্লিক কথাটা আসছে চক্র থেকে। তাহলে বুঝতে পারতেছো যে এটার কিছু বৈশিষ্ট্যটা অ্যালিফেটিকের মতো হবে, আবার কিছু বৈশিষ্ট্য আমাদের সাইক্লিক কম্পাউন্ডস এর মতো হবে। প্রথমে দেখো এটা সাইক্লিক কম্পাউন্ড, দেখছো চক্রীয় অংশ, তাহলে এটা মিললো, সাইক্লিক কথাটা মিললো। এবার অ্যালির সাথে মিল কি, অ্যালিফেটিকের সাথে মিল কি, দেখো তো এটা এই যে যৌগটা লিখছি এর মধ্যে 4টা কার্বন আছে, দেখো এই অ্যালিফেটিক যৌগটার মধ্যে 4টা কার্বন আছে। বলো এর মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, এর মধ্যেও কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। এর মধ্যে দেখো দ্বিযোজী মিথিলিন মূলক আছে, CH2 আছে, এর মধ্যেও CH2 মূলক আছে। তাহলে বলো তো এর কিছু বৈশিষ্ট্য কিন্তু অ্যালিফেটিকের মতো, আবার কিছু বৈশিষ্ট্য সাইক্লিক কম্পাউন্ডস এর মতো। তাহলে আমি কি বলতে পারি, যে সমস্ত জৈব যৌগ বা যে সমস্ত জৈব যৌগ গঠনের দিক থেকে সাইক্লিক বা ধর্মের দিক থেকে অ্যালিফেটিকের মতো মনে হয় তাদেরকে অ্যালিসাইক্লিক যৌগ বলা হয়। আবার বলি, যে সমস্ত জৈব যৌগ গঠনের দিক থেকে সাইক্লিক মানে চক্রীয়, দেখছো এই যৌগটা গঠনের দিক থেকে সাইক্লিক বা চক্রীয়, বাট ধর্মের দিক থেকে, অধিকাংশ ধর্মের দিক থেকে অধিকাংশ ধর্ম অ্যালিফেটিকের মতো মনে হয়, তাদেরকে বলা হবে অ্যালিসাইক্লিক যৌগ। তাহলে আশা করি অ্যালিসাইক্লিক যৌগটা কি বোঝা গেছে। তাহলে এটা একটা অ্যালিসাইক্লিক যৌগ। আর অ্যারোমেটিক কি এটা তোমরা বুঝতেই পারতেছো যে অ্যারোমেটিক এটা কিন্তু এক না। প্রথমটা হলো যে এটা আমাদের সাইক্লিক কম্পাউন্ডস, দ্বিতীয়টা হলো এই যৌগগুলো সাধারণত মিষ্টি ঘ্রাণ বা দুর্গন্ধযুক্ত ইত্যাদি ইত্যাদি হতে পারে। অর্থাৎ এদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এরা সাধারণত দ্বিবন্ধন থাকে, মাধ্যমিক লেভেলে পড়ে আসছো। অথবা সংক্ষেপে বলতে পারি, যারা সাধারণত বেনজিন বা বেনজিন বলয় থেকে সৃষ্ট যৌগগুলোকে একত্রে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তাহলে বুঝতেই পারতেছো এটা হলো সেই অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগ যেখানে লিখছো সেখানে একটা উদাহরণ লিখে রাখো, বেনজিনের স্ট্রাকচারটা লিখে রাখো অ্যারোমেটিক যৌগ, অথবা তুমি বেনজিনের মাথার উপরে একটা ওইস মূলক লিখে রাখতে পারো ফেনল, এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ। হয়েছে লেখা সবার? তো আমরা মোটামুটি এই অংশটার বর্ণনা পারলাম। এবার হেটারোসাইক্লিক যৌগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, হেটারো গ্রিক শব্দ, এই হেটারো গ্রিক ভাষায় হেটারো মানে হচ্ছে ভিন্ন, গ্রিক ভাষায় হেটারো মানে হচ্ছে ভিন্ন, আর এই সাইক্লিক মানে চক্র। তাহলে এখানে মেইনলি হচ্ছে হেটারো অ্যাটম, হেটারো সংক্ষেপে লিখলাম হেটারো অ্যাটম, বাংলা ইংরেজি একসঙ্গে মিক্স করে ফেললাম। হেটারো মানে ভিন্ন, হেটারো অ্যাটম মানে হচ্ছে ভিন্ন পরমাণু, ভিন্ন পরমাণু, দেখছো ভিন্ন পরমাণু। আর সাইক্লিক মানে হচ্ছে চক্র, সাইক্লিক মানে হচ্ছে চক্র। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা এই নাম থেকে ডেফিনিশন দিতে পারবো হেটারোসাইক্লিক কম্পাউন্ডস কাকে বলবো। হেটারো মানে হচ্ছে ভিন্ন, সাইক্লিক মানে চক্র, অর্থাৎ ভিন্ন চক্র। ভিন্ন চক্র মানে কি, এখানে হেটারো অ্যাটম মানে ভিন্ন পরমাণুর মাধ্যমে যদি চক্র তৈরি হয় তখন সেই সমস্ত সাইক্লিক কম্পাউন্ডস গুলোকে আমরা হেটারোসাইক্লিক যৌগ বলবো। তাহলে বলো, আমরা এর আগে যে উদাহরণটা দিয়েছিলাম লক্ষ্য করো, CH2 CH2 and CH2, বলো এই দুইটা যৌগের মধ্যে কোনটার ক্ষেত্রে হেটারো অ্যাটম আছে বলো তো? এই যে হেটারো অ্যাটম, দেখছো যৌগটার নাম ইপক্সি ইথার, দেখছো ইপক্সি ইথার আর ইথিলিন অক্সাইড। তাহলে এই যৌগটার মধ্যে আমাদের হেটারো অ্যাটম আছে, অর্থাৎ এই সাইক্লিক কম্পাউন্ডসটা আমাদের ভিন্ন একটা অ্যাটম অক্সিজেনের মাধ্যমে কম্পাউন্ড তৈরি করছে, এই জন্য এটাকে আমরা বলছি হেটারোসাইক্লিক যৌগ। এটা হচ্ছে আমাদের সেই কার্বোসাইক্লিক যৌগ, আর এটা হলো আমাদের হেটারোসাইক্লিক যৌগ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো হেটারোসাইক্লিক যৌগটা কেমন। তো আমরা কয়েকটা হেটারোসাইক্লিক যৌগের উদাহরণ লিখলাম এখানে। হেটারোসাইক্লিক যৌগের উদাহরণ লিখলাম, দেখো CH2 CH2 and O, একটা হেটারোসাইক্লিক যৌগ। দেখো আমরা আরেকটা উদাহরণ লিখি এখানে, হেটারোসাইক্লিক যৌগ CH 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 CH। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এটাও দেখতে বেনজিন স্ট্রাকচার, তবে সরাসরি বেনজিন না, কারণ এই যৌগটার মধ্যে দেখো নাইট্রোজেন দিয়ে চক্র তৈরি করছে, এই জন্য এটাকে সরাসরি আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারবো না, যেহেতু ভিন্ন পরমাণুর মাধ্যমে চক্র তৈরি হয়েছে, এই জন্য এখানে হেটারো অ্যাটম আছে, আর সেই হেটারো অ্যাটমটার নাম হচ্ছে নাইট্রোজেন, এখানে হেটারো অ্যাটমটার নাম হচ্ছে অক্সিজেন। দেখছো অবজেক্টিভ আসে যে আমাদের এই যৌগটার মধ্যে ইথিলিন অক্সাইড, এই যৌগটার মধ্যে বা ইপক্সি ইথার, এই যৌগটার মধ্যে আমাদের হেটারো অ্যাটম কোনটা, এর মধ্যে হেটারো অ্যাটম কোনটা, এ ধরনের আমাদের শান্ত থাকে, হ্যাঁ অবজেক্টিভ থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাও হেটারোসাইক্লিক যৌগ, এটাও হেটারোসাইক্লিক যৌগ, তবে দুইটা যৌগ দেখতে কিন্তু একই রকম না, এই জন্য এদেরকে বিজ্ঞানীরা আবার দুটো শ্রেণীতে ভাগ করছে। তাহলে হেটারোসাইক্লিক যৌগ আবার দুই প্রকার,
দাগ দাও। এই জন্য তোমাদেরকে হরিজেন্টালি লিখতে বলছিলাম যে অনেক বেশি শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগ বোঝার জন্য হরিজেন্টালি লেখার কথা বলা হয়েছিল। তো দেখো এদেরকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করছি। যদি জায়গা না থাকে তুমি একটু উপর থেকে লিখতে পারো, যে জায়গা না থাকে আমরা একটু এখানে লিখলাম। এই হেটারোসাইক্লিক যৌগ দেখো আবার দুই প্রকার, দুইটা অংশে ব্যক্ত করছি। একটা হলো হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যালিসাইক্লিক, আর একটা হলো হেটারো অ্যারোমেটিক। তো লক্ষ্য করো বিজ্ঞানীরা হেটারোসাইক্লিক যৌগকে আবার দুটো শ্রেণীতে ভাগ করছে, একটা নাম হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক, একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। তো একটু খেয়াল করো, খুব ভালো করে বুঝবা। দেখো তো এই যে যৌগটা লিখছি, একটু খেয়াল করো, এই যে যৌগটা লিখছি দেখো, এর নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। দেখছো সাইক্লোপ্রোপেন, লক্ষ্য করো একটু। তো তুমি জানো এটা হলো কার্বোসাইক্লিক যৌগ, এই যৌগটার অপর নাম হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। দেখছো এই যৌগটার অপর নাম হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ, ভালো করে বুঝবা, অ্যালিসাইক্লিক যৌগ। এবার দেখো এখানে লেখা আছে হেটারো অ্যালিসাইক্লিক। হেটারো মানে হচ্ছে ভিন্ন, তাহলে আমাদের হেটারোসাইক্লিক যৌগ কিন্তু তার ধর্মটা অ্যালিসাইক্লিকের মতো। তাহলে বলতো আমি এই যে দুটো যৌগ লিখছি এর মধ্যে এই যৌগটার দিকে তাকাও, এই যৌগটা দেখতে দেখো এর মতো। দেখছো এখানে তিনটা কার্বন নিয়ে রিং তৈরি করছে, এখানে যে রিং বা চক্র তৈরি হয়েছে তার মধ্যেও তিন সদস্য আছে, তবে এখানে একটা ভিন্ন পরমাণুর মাধ্যমে আমাদের এই চক্রটা তৈরি হয়েছে, তার হচ্ছে অক্সিজেন। এখানে কার্বন তিনটা কার্বনের মাধ্যমে রিং তৈরি করছে, এখানে তিনটা পরমাণুর মাধ্যমে রিং তৈরি করছে, তবে পার্থক্যটা হলো এখানে কার্বনের মাধ্যমে, এখানে অক্সিজেনের মাধ্যমে। দেখছো তাহলে এই যৌগটা কিছুটা দেখতে এর মতো। দেখো এর মধ্যে তিনটা পরমাণু যুক্ত আমাদের রিং, এটাও তিনটা পরমাণুযুক্ত রিং, এখানে কার্বনের মাধ্যমে রিং, এখানে অক্সিজেনের মাধ্যমে রিং, এটা হলো পার্থক্য। বাকি মিলটা হলো এর মধ্যে সিগমা বন্ধন আছে, এর মধ্যে সিগমা বন্ধন আছে। বাকি মিলটা হলো এর মধ্যে CH2 মূলক আছে, এর মধ্যে CH2 মূলক আছে। দেখছো তাহলে আমি কি বলতে পারবো যে সমস্ত হেটারোসাইক্লিক যৌগের ধর্ম অ্যালিসাইক্লিকের মতো, আবার বলি যে সমস্ত হেটারোসাইক্লিক যৌগের ধর্ম অ্যালিসাইক্লিকের অনুরূপ তাদেরকে আমরা বলবো হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। তাহলে তোমরাই বলো, এখানে লিখছি পিরিডিন আর আছে ইথিলিন অক্সাইড, এই দুইটা যৌগের মধ্যে কোনটা হেটারো অ্যালিসাইক্লিক? অবশ্যই এই যৌগটা আমাদের অ্যালিসাইক্লিকের মতো, এই জন্য এই হেটারোসাইক্লিক যৌগটাকে আমরা হেটারো অ্যালিসাইক্লিক যৌগ বলতে পারি। তাহলে ইপক্সিথা অথবা ইথিলিন অক্সাইড, দেখছো ইথিলিন অক্সাইড একটু ঝাপসা আসতেছে, পুরোটা লেখাগুলো ব্লার হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে ঠিকঠাক, কিন্তু এরকম চলে আসছে। কত সময়? এই তো 2 মিনিট এখানে দেখেন, কি লাইট আনো না এখানে সব ঠিক আছে, এখানে সব ঠিক আছে, এখান থেকে সব দেখা যাচ্ছে। এই ভিডিও করে একটু ডাউন হয়ে গেছে। ওই কিছু ডিলিট করা লাগবে নাকি এটা? আর সামনে দিকে ওখানে যে কিছু ডাউনলোড দিস না তুই, কি ওগুলো মানে ই করতে হবে ভিডিও সম্মানিত হবে না। স্পিড কমে গেছে মনে হয়, নেটওয়ার্কের সমস্যা হলে নেটওয়ার্ক ব্যবহার করছি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়তো নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য তোমার লেখায় হয়তো বুঝতে পারতেছো না। কত সুন্দর 3 মিনিট হয়ে গেছে। প্রকাশিত ব্যবহার করছি আমাদের দেখি। একটা কাজ করা হবে,
স্টপ রেখে আবার স্টার্ট করলে ঠিক আছে। বেশি